স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B2 পেপার আছে, অর্থাৎ হিউম্যান রাইট পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। 15 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের এসএকিউ প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 15টা এসএকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে 100% কমনযোগ্য সাজেশান আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ডিএসসি B2 পেপার যেটা আছে হিউম্যান রাইটের উপরে, এখান থেকে দেখো 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। মডিউল 1টা প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। পরের প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকার বিবর্তন আলোচনা করো। এখানে যেটা তোমাদের বলবো, 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে তোমরা দেখছো পিভিআর থিয়ার্সের প্রশ্ন এখানে যেটা তুলে দিয়েছি আমি, সেখানে তোমরা দেখতে যেটা পেলে 21-এর একটা প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, তারপরে কিন্তু সেখানে কোনো রিপিট সেভাবে হচ্ছে না। তাই তোমাদের বলবো তোমরা এই 5টা প্রশ্ন দেখে যাওয়ার চেষ্টা করো। আর যারা তোমরা একান্তই পারবে না, তোমরা প্রথম দুটো অবশ্যই দেখবে, কারণ বেশিরভাগ সময় এটাই চান্স থাকে যে 2023 সালের প্রশ্ন যে দুটো প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। মডিউল 2 দেখো। মডিউল 2 এ প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। নেক্সট, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকার আলোচনা করো। এখানেও প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তবে তোমাদের 6টা প্রশ্নই দেখা দরকার আছে, তাহলে তোমরা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তোমাদের করতে হবে, দেখো 6টাই প্রশ্ন আছে এখানে। মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো। মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী? জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রের একটি রূপরেখা দাও। আর ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? তারপর মডিউল 2 দেখো। মডিউল 2 এ আছে ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো। নেক্সট আছে, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের করতে হবে না, কারণ এই প্রশ্নটা দেখছো 2024-এ পড়ে গেছে, এই প্রশ্নটা করতে তোমাদের হবে না। তারপরে, ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির তাৎপর্য আলোচনা করো। আর রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।